আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ ফারজান আক্তার বৃষ্টি বগুড়া থেকে বলছি। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এসএসসি পরীক্ষার জন্য অনেক ঘোরাঘুরি, অনেক ট্যুর মিস করেছি, তবে এখন থেকে আর মিস করতে চাচ্ছি না। এখন থেকে সব ট্যুরে অংশগ্রহণ করতে চাচ্ছি। তো আমার পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে মা বলল যে তোমার যেহেতু একটা আঙ্কেল যেহেতু বারবার করে বলছে, তাহলে চলো ঘুরে আসি। তো আঙ্কেলটার বাসা ছিল হচ্ছে কাহালু। আঙ্কেলটা আমাদের রক্তের সম্পর্কের কেউ ছিল না, তবে আমার বাবা এবং আমার চাচার সঙ্গে তার সম্পর্ক অনেক বন্ধুত্বপূর্ণ এবং ভাইসুলভ। তো তার বাসায় যাওয়ার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছিলাম। আপনারা দেখেছেন আমি কি চুজ করেছি। তো চলে যাচ্ছি কাহালুর উদ্দেশ্যে। চার মাথা রোড হয়ে আমরা বাম দিক দিয়ে চলে গিয়েছিলাম কাহালুর উদ্দেশ্যে। কাহালুতে যাওয়ার অনেক রাস্তাই ছিল, তবে আমরা এই রাস্তাটাই পছন্দ করেছিলাম, যেহেতু এই রাস্তাটা আমাদের জন্য অনেক সোজা হবে, যে কারণেই আমরা এই রাস্তাটা পছন্দ করেছিলাম। তো আমি আমার কাকুর সঙ্গে যাচ্ছিলাম। আমার কাকুর সঙ্গে অনেক গল্পই হচ্ছিল, তো হতে হতে ভালোই লাগছিল। তো এইরকম আমরা কাহালুর রাস্তায় ঢুকে গিয়েছি। একটু পর কাহালুর সেই ফেমাস যে মোড়টা, সেই মোড় আমরা পেয়ে যাব। এই মোড়টা ফেমাস হওয়ার কারণটা হচ্ছে এখানে বাজার রয়েছে, যে কারণে এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে এবং তারা একে অন্যের সঙ্গে কথাবার্তা বলে। তো এখানে অনেক জেলা থেকে বা অনেক জায়গা থেকে আর কি লোকজন আসে, এই জন্য আর কি ফেমাস বললাম। সব মানে জনসংখ্যার মিল এখানে হয়। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তাগুলো খুবই সুন্দর ছিল, যেটা আমি ভেবেছিলাম একদমই মানে এত ভালো হবে না। আমি একদমই ভাবিনি যে রাস্তাগুলো এত সুন্দর হবে। তো এখানে কইচুর বাজার চলে গেল সামনে আর কি সেই মনে বাজারটা। আর এখানে ট্রেন যাচ্ছিল, যে কারণে কাকুকে বলেছিলাম কাকু একটু দাঁড়াও, আমি একটু ট্রেন দেখি। তো দেখার পরে অনেক দিন পর ট্রেন দেখে অনেক ভালো লাগছিল। তারপরে আবার চলে যাচ্ছিলাম, যেতে যেতে গ্রামের সৌন্দর্য উপভোগ করছিলাম। আসলে মনটা শান্তিতে ভরে যায়, যতই মনে দুঃখ থাক বা না থাক, মন মানে গ্রামে আসলে মনটা সত্যি অনেক হালকা এবং ফাঁকা হয়ে যায় এবং অনেক ভালো লাগে, মনে প্রশান্তি পাওয়া যায়। যাচ্ছি আর খেয়াল করছি, দেখছি কোনো দিকে সবুজ আবার কোনো দিকে হলুদ। আসলে কোনো দিকে ধান পেকে গেছে, পেকে যাওয়ার পরে কেটে নেওয়া হয়েছে, আবার কোনো দিকে ধান এখনও পাকেনি, যে কারণে কাটাও হয়নি। পাকতে আরও কিছুদিন হয়তো সময় লাগবে। এই ধান পাকা কাচার ব্যাপারে আমার সত্যি কোনো অভিজ্ঞতা নেই, আমি জানি না। তাও একটু একটু বুঝতে পারলাম যে হলুদগুলো পাকা আর সবুজগুলো কাঁচা আছে। তো যেতে যেতে অনেক কিছুই শিখছিলাম। আসলে গ্রামে থাকলে অনেক কিছুই শেখা যায়, আবার শহরে থাকলে আরও অনেক কিছু শেখা যায়। দুই পরিবেশে একটা মানুষের জন্য দরকার। আমরা যদি এক পরিবেশে হয়ে আমরা যদি শহরে হয়ে থাকি, তাহলে আমরা গ্রামের অনেক কিছু উপভোগ করতে পারবো না। আবার আমরা যদি শুধু গ্রামেরই হয়ে থাকি, তাহলে শহরের জীবনটা কেমন সেটা আমরা উপভোগ করতে পারবো না। তো চলে গেল কাহালু স্টেশন, আর পাশে হচ্ছে স্টেশন থাকবে, ট্রেনের যে লাইনটা আপনারা দেখেছেন। তো কাহালু এই যে চলে এসেছি সামনে। এই কাহালুর যে মোড়, এই মোড়টা খুবই ফেমাস। আমি যতদূর জানলাম বুঝলাম মোড়টা ফেমাস। তো মোড়ের বাম দিক হয়ে আমরা চলে যাচ্ছিলাম। মোড়ে কিছুক্ষণ আমরা ওয়েট করেছিলাম, কারণ আমার বাবা এবং আমার কাকু চা খেয়েছিল, যে কারণে ওয়েট করতে হয়েছে। তো তারপরে আমরা বাম দিক দিয়ে যাচ্ছিলাম। তো আসলে আমি আর কাকু যাচ্ছিলাম হুন্ডাতে, আর আমার বাবাও যাচ্ছিল হুন্ডাতে, মানে দুইটা হুন্ডা ছিল। আর আমার মা, আমার বোন ভাই আর আমার চাচিও বলি না, আমি আমার চাচিকে আমার ছোটো মা বলি। তো ছোটো মা এবং আমার ছোটো মার বোনের মেয়ে একটা অটো রিজার্ভ করা হয়েছিল, সেই রিজার্ভে চলে আসছে। তো যেতে যেতে ওই যে পিছনে দেখছেন, ওই যে আমার বাবা আসছে। কাছে আসলে আরও সুন্দর করে দেখাতে পারবো, কাছে আসলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো দেখুন কত সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। আমরা শহরে থাকলে কি এরকম ভিউ পেতাম বলেন? আমরা কখনোই এ ধরনের ভিউ পেতাম না। সত্যি যাচ্ছি আর এত সুন্দর আবহাওয়া গায়ে লাগছে, আবহাওয়াটা ছিল সত্যি অনেক সুন্দর।
না গরম একদম, না আবার ঠান্ডা, মোটামুটি একটা নাতিশীতোষ্ণ বলা যায়, যেটা আমরা উত্তরাঞ্চলের মানুষ বেশি উপভোগ করে থাকি। নাতিশীতোষ্ণ অঞ্চল, খুব ভালো লাগে এই আবহাওয়াটা। তো দেখেন গ্রামের মানুষ কত পরিশ্রম করে। আমরা শহরের মানুষ হয়তো ভাবি আমরা অনেক পরিশ্রম করছি, আসলে তা না। গ্রামের মানুষ আমাদের যে পরিশ্রম তার চেয়ে দ্বিগুণের চেয়ে দ্বিগুণ করে থাকে। আমরা কখনো এগুলো কাজ কখনো করিও নি, করতে দেখিও নি। আমার বাবা চলে যাচ্ছে। এখানে আমরা দাঁড়িয়েছিলাম কারণ আমরা যে বাসায় যাচ্ছি সেই ঠিকানাটা আমরা অতটাও জানতাম না ভালোভাবে, শুনে শুনে আর কি যাওয়া হচ্ছে। তো আমরা আসতে বলেছিল ভূত গাড়ি, তো ভূত গাড়ি কথাটা একটা কেমন জানি একটা না, ভূত গাড়ি এলাকার নাম হচ্ছে ভূত গাড়ি। তো এলাকাতে আসার পরে একটু ভয় ভয়ও লাগছিল। তো তারপরে আর কি যে ভূত গাড়ির এলাকা দিয়ে আমরা ঢুকে যাচ্ছি, আর একটু সামনে গেলেই নাকি বাড়ি পাওয়া যাবে। তো এখন আবার যাওয়া শুরু করলাম। যেতে যেতে অনেক কিছুই দেখলাম, যেটা দেখে অনেক আশ্চর্য হয়েছি। এতদিন ভেবেছি আমরা অনেক কষ্ট করে টাকা পয়সা উপার্জন করি। গ্রামে আসার পর দেখে তাদের দেখে আসলে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। তারা কতটা পরিশ্রমী, কতটা তারা কষ্ট করে অর্থ উপার্জন করে, আমাদের তাদের দেখে শেখা উচিত এবং বোঝা উচিত যে না, আমরা তাদের থেকে অনেক ভালো অবস্থায় আছি। তো যাই হোক, সেগুলো কথা আর না বলি। সবাই আমরা ভালো থাকার চেষ্টা করব এবং যে যেখানে আছি বা যে পেশায় কাজ করছি না কেন, সবাইকে সম্মান দেওয়ার চেষ্টা করব। তো যেতে যেতে অনেক কিছুই দেখলাম। দেখার পরে এই ভূতগাড়ি অঞ্চলটা বা এলাকাটা দেখে সত্যি অবাক হচ্ছিলাম। পাশে দেখলাম একটা অনেক বড় পুকুর, কিন্তু পুকুরে পানি নেই। পানি থাকলে অনেক সুন্দর দেখা যেত। তো তারপরে চলে যাচ্ছিলাম। যেতে যেতে দেখেন কত গাছপালা। শহরে এইসব গাছপালা আসলে দেখাই যায় না। শহরে শুধু দেখা যায় বিল্ডিং আর শুধু যানবাহন। তো এখানে আবার আমার এই যে চাচি তো না, ছোট মা, আপনাদের বোঝার জন্য চাচি বললাম। তো সবাই ওয়েট করেছিল কারণ তারা চিনছিল না। তো পরে আমরা বলে দিলাম যে আসলে কোন দিকে যেতে হবে। তো ওই দেখেন গাছে কত তালখুর, আমরা তালখুরি বলে থাকি, আপনারা কি বলেন সেটা কমেন্টে জানাবেন। আসলে তাল তাল হওয়ার আগে যে অবস্থাটা, সম্ভবত এটাকে মনে হয় তালখুর, আর ওইটা মনে হয় ওরকমই দেখতে হয়। আসলে এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই, এরকম গল্প কারোর থেকে শুনিনি, যে কারণে আসলে এ ধরনের কোনো অভিজ্ঞতাও নেই। খুবই কষ্টের বিষয়, কেউ কিছু মনে করেন না। আর দেখেন ভূত গাড়ির মেন আকর্ষণ মনে হয় এই বাঁশঝাড়গুলো, খুবই বাঁশঝাড় এই ভূতগাড়ি এলাকাতে, বাঁশঝাড় আর গাছপালাতে ভরা। এমনিতেই নামটা অনেক ভয়ের, তারপরে আবার দেখছি জায়গাটাও অনেক ভয়ের। তো এখানে আঙ্কেল আমাদের জন্য ওয়েট করছিল তার ছেলেকে নিয়ে, খুবই সুন্দরভাবে আমাদের গাড়ি থেকে নামিয়ে নিল এবং তারপর সবার সঙ্গে অনেক ভালোভাবে কথাবার্তা বলছিল। আমরাও কথাবার্তা বললাম। তো লিচু গাছ দেখে অনেক আমি কি বলবো, খুশি হয়ে গেছিলাম। তারপরে খুশি হয়ে আসলে লাভ নেই, খুশি হওয়ার পর দেখি লিচুগুলো এখনও খুব ছোট ছোট আছে। তো আর লিচু গাছের দিকে তাকালাম না, কারণ তাকালেই কষ্ট লাগবে। তারপরে আমি বাসার ভেতরে যাচ্ছিলাম, আমার ছোট বোন আর ওইটা আমার ছোট মার বোনের মেয়ে। তো তারপরে আমরা চলে যাচ্ছিলাম। যাওয়ার পরেই আঙ্কেল এসি ছেড়ে দিয়েছিল, যদিও আবহাওয়াটা সুন্দর ছিল, তবে তাও আঙ্কেল ভেবেছিল হয়তো আমাদের দূর থেকে এসে গরম লাগছে বা কষ্ট হবে, এজন্যই দিয়ে দিয়েছিল। খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, নাস্তা, তো সবাই খাচ্ছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করার পর এরকম বাহিরে বের হয়ে গিয়েছিলাম। বাড়ির পেছনে ঠিক এরকম দেখতে, এই যে ভেতরে ওটা বাড়ি, আর এইগুলো বাড়ির পেছনের প্রকৃতি। তারা কত সুন্দর, দেখেন ঘুম থেকে উঠে এত সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে পারবে, অথচ আমরা বাসায় থেকেও এত সুন্দর প্রকৃতি দেখতে পাই না কখনো, কারণ আমাদের আশেপাশে বিল্ডিং ছাড়া আর কিছুই নেই, বাড়িঘর ছাড়া আর কিছুই নেই। তো এদিকে আসার পরে অনেক ভালো লাগছিল, সবুজ সবুজ প্রকৃতি দেখে মনটা এমনিই ভালো হয়ে যায়। পুকুরে নাকি অনেক মাছ আছে, এই মাছের গল্পটা পরে শুনবেন বা পরে দেখতে পারবেন। পুকুরের মাছগুলো শিং মাছ। আর আঙ্কেল আরও একটা কথা বললো, ওটা আমি ঠিক বুঝতে পারিনি, ওটা বুঝতে পারলে আপনাদেরকে বলতাম।
আচ্ছা যাই হোক, তো দেখতে দেখতে যাচ্ছিলাম, সামনে দেখে একটা আম গাছ আছে। আপনারা দেখেছেন কি এখনো? হ্যাঁ, এই যে সামনে যে গাছটা, এটা হচ্ছে আমের গাছ। আমের গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে এবং আমার পায়ের সাথে বাড়ি খাবে এরকম একটা অবস্থা। এত নিচে নিচে আম ছিল, আমি এটাই বলছিলাম যে এত নিচে নিচে আম। সত্যি আমি আমার জীবনে কখনোই এত নিচে নিচে আম দেখিনি। আসলে এগুলো হচ্ছে ভাগ্য খারাপ হলে যা হয়। আসলে ভাগ্য যদি আমার ভালো হতো তাহলে এগুলো দেখার সৌভাগ্য হতো। গ্রামে সেরকম যাওয়া পড়েও না, আত্মীয় স্বজনও গ্রামে সেরকম কেউ নেই, আর থাকলেও 2-1 বার যাওয়া হয়। এমন সময়ে যাওয়া হয় যে এরকম সুন্দর সুন্দর জিনিস দেখার সৌভাগ্য হয় না। তো আমগুলো খুবই সুন্দর এবং লোভনীয়। আমগুলো হচ্ছে বাড়ি ফোড়া আম। এটা কাঁচা মিঠা আম, এটা কাঁচমিঠে বা কাঁচা মিঠা যে আম মানে আমরা সবাই বলে থাকি, এই আমটা হচ্ছে ঠিক সেই কোয়ালিটির। এই আমটা খুবই মানে মিষ্টি খেতে হয়, কাঁচাতে এটা বেশি খাওয়া হয়, তবে পাকার পরে এর টেস্ট আরও অনেক সুন্দর হয়। আমার পাকা অবস্থায় বেশি ভালো লাগে, কাঁচা অবস্থায় এই আম আমার অত পছন্দ না। টক টক একটু থাকলে ওই আমটা ভালো লাগে, আর পাকা অবস্থায় এই আমটা আমার খুব পছন্দ। তো তারপরে আমরা এই আমের সিজনে এই আমটা খুবই খাই, খুবই খাওয়া পড়ে এই আমটা আমার বাবারও অনেক পছন্দ। আর আমগুলোর সাইজও অনেক সুন্দর। তো আঙ্কেল বলছিল যে 2টা পেড়ে নাও, বা যে কয়টা খাবা তুমি পেড়ে নাও। তা আমরা বারবার বলছিলাম না, আসলে খাবো না। আসলে কাঁচা আম খাওয়ার এখনও লোভ আমার জাগেনি। আর আমি সত্যি বলতে আমার ওই রকম মানে টক জিনিস দেখলে যে জিভে জল আসে বা একদম হয়ে যায়, সেরকম আসলে না। আমার টক জিনিসের প্রতি সেরকম কোনো আগ্রহ নেই, সত্যি কথা। একদমই আমার আগ্রহ নেই। আমগুলোর গায়ে খুবই স্বাস্থ্যবান আর স্বাস্থ্যবতী যাহাকে বলে। তো আমগুলো দেখতে সত্যি চোখটা জুড়িয়ে যাচ্ছিল যে গ্রামে এত সুন্দর সুন্দর আমও দেখতে পারবো, সত্যি কল্পনাও করিনি। সত্যি অনেক ভালো লাগছিল। তো তারপরে এই আম দেখতে দেখতে আমি আবার অন্যদিকেও চলে যাচ্ছিলাম। এই দেখেন আশেপাশের প্রকৃতি এবং পরিবেশ এত সুন্দর, আমার খুবই ভালো লাগছিল। আর এই পুকুরের ওপর যে নেটটা দেওয়া হয়েছে, এটা কি জানি একটা কারণে দেওয়া হয়েছে, আমি ওটা আসলে মুখে আনতে পারছি না, আর ভুলে গেছি নামটা, যে কি নাম আসলে বলে। আর আমার ডান পাশে যে আমগুলো দেখছেন, এগুলোকে সম্ভবত আমরুপালি বলে। তো এই আমগুলো পাকলে অনেক মজা লাগে, কাঁচাতেও মজা লাগে। সত্যি অনেক সুন্দর লাগে গ্রামের পরিবেশ। আমি এখন থেকে কোনো কিছু ছুটি পেলে আমি বলবো গ্রামে চলো, যেভাবেই হোক না কেন। আমার ছোটো বোন আর দেখেন আমার ছোটো মার বোনের মেয়ে ওইদিকে চলে যাচ্ছে। এরা একদমই ঠিক থাকে না, এরা সব সময় ঘুটঘুট করে এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে যাওয়া যায়, আর এরা একদমই স্থির থাকে না। আপনি একটু আগে দেখেছেন এখানে চলে যাবে অন্য জায়গায়। তো আসলে এদের বয়সটাই মনে হয় এখন এরকম, যে কারণে আর কি এরকম করছে। তো এইদিকে দেখেন এই আমগুলো কি আম জানি না, তবে ছোট আছে, বড় হবে। তবে দেখেন আমি এটা ভিডিওতে তুলেছি কারণ একটা ছোট গাছে কত আম ধরেছে, দেখার মতো জিনিসটা। তো তারপরে এই যে দুইজন খুবই মিল হয়েছে দুইজনের মধ্যে, তাই দুইজন খুব গল্প এবং ঘোরাঘুরিতে মেতে আছে। এদিকে আমরা এইসব প্রকৃতি পরিবেশ দেখে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম বাসার দিকে। আমার মায়েরা ওদিকে চলে যাচ্ছিল, আমি এদিকে আবার ভিডিওর কিছু ক্লিপ নেওয়ার জন্য আমি এদিকে ছিলাম, যে দেখি কোনো সুন্দর কোনো কিছু পাওয়া যায় কিনা। তো দেখলাম না, যতটুকু তুলেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তুলেছি, আর নেই এদিকে কিছু। তো তারপরে আমিও চলে যাচ্ছিলাম, কারণ এদিকে আর থাকবো না। তো আঙ্কেল এখানে খাবার দিচ্ছিল মাছের, এখানে মানে মাছ আছে, মাছদের খাবার দিচ্ছে। তো আঙ্কেল খাবার দিচ্ছে, সবাই বলতেছে ওয়াও কি সুন্দর, মানে তারা এটা দেখে খুবই এনজয় করছিল। তবে আমি অতটাও এনজয় করিনি, কারণ এর আগে অনেকবারই আমি এরকম পুকুরে খাবার দেওয়া দেখেছি এবং মাছ আসা দেখেছি। তারাও অবশ্য দেখেছে, কিন্তু তারা খুবই মানে উত্তেজিত এবং এক্সাইটেড হয়ে গিয়েছিল বলা যায়। তো তারা সবাই বৃষ্টি বৃষ্টি করছে, এই বৃষ্টি অর্থাৎ মানে আমি যে ভিডিও করি আর সবসময় যে করছি এটা তাদের মাথায় আছে এবং বারবার মানে মনে করে দিচ্ছে এই ভিডিও করো।
তা আমি ভিডিও করছিলাম। সত্যি অনেক সুন্দর একটা দৃশ্য, এটা দেখা সত্যি একটা ভাগ্যের ব্যাপার। তো তারপরে এরকম ছোট মা হচ্ছে আম কাটছিল। আমরা আম খাবো না, আঙ্কেল জোর করে বলছে না খেতেই হবে, আমার বাসায় এসেছো আর আম খাবে না, আমার গাছের আম অবশ্যই খেতে হবে। তো তারপরে 2টা আম জোর করে পেরে নিয়ে আসলো, আসার পরে আর কি এরকম তারপর বলছে কেটে খাও। তো আমি ছোট মাকে বলছিলাম যে এটা তো বড়লোকের হাত, কারণ এত সোনা গয়না পরা হাতে, কি আর বলবো, হাতে ব্রেসলেট, চুড়ি, আবার আংটি, বড়লোকের হাত না? আপনারা কমেন্টে বলেন এটা বড়লোকের হাত নাকি কোনো গরিবের হাত, একটু আপনারাই কমেন্টে বলেন, তাহলে আমার ছোট মা তাও বুঝতে পারবে যে না, বৃষ্টি যেটা বলে ঠিকই বলে। তো যেটাই হোক, একটু মজা করলাম। এইদিকে আমার মা আবার বলছিল, বৃষ্টি বড়লোকের হাতটা ধুয়ে একটু টাকা নাও, বড়লোকের হাতটা ধুয়ে একটু টাকা নাও। আমার বাটিটা আমার দিকে আগে দিচ্ছিল, তা আমি কিছু আমি শুধু হাসলাম। তো তারপরে আমার ছোট মা আমের সঙ্গে যুদ্ধ করছে। আসলে যুদ্ধ করার কারণ হচ্ছে বটিতে সেরকম ধার ছিল না, যে কারণে এরকম যুদ্ধ চলছে আম কাটার জন্য। তো আমটা খুবই মটমটা ছিল, আপনারা যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমটা খুবই মটমটা। এদিকে কাটা শেষ হতে না হতেই তার খাওয়া শেষ। মানে এটা কত প্রকারের লোভী মেয়ে দেখেন, যে আম মানে কাটা শেষ না হতে হতে খাওয়া শেষ হয়ে যাচ্ছে। তাই আমি ভাবলাম যাই হোক আমি একটু টেস্ট করে দেখি। তো টেস্ট করে দেখলাম ওই যে এরকম বলেছিলাম, এই আমটা কাঁচা অবস্থায় অনেক মিষ্টি থাকে, ঠিক সেরকম মিষ্টি ছিল। তো ভালো লেগেছিল। তো খাওয়ার পরে আমরা এই যে সব আমি কেটে নিচ্ছিল, সবাই একটা বা 2টা 3টা এরকম পিস করে এমনি চাখার জন্য আর কি খাবে। তো তারপরে আমরা আঙ্কেল আরও বলছিল যে আরও নিয়ে এসে দিই, তো আমরা মানা করছিলাম, বলছিল যে যেটাই হোক এখন যদি না খাও কোনো সমস্যা নাই, তবে যাওয়ার সময় অবশ্যই আমাকে মনে করে দিবা, আমি তোমাদের অনেকগুলো আম দিব, এটা মানে না দিলে সে শান্তি পাবে না। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে, এখন দেওয়া লাগবে না, একটু পরে আমরা যখন বের হব বাসা থেকে যাওয়ার সময় দিলেই হবে। আসলে আমরা যে আঙ্কেলের বাসায় এসেছি, আসার পরে একটা বারও মনে হচ্ছে না আমরা কোনো অপর মানুষের বাসায় এসেছি, মনে হচ্ছে খুবই কাছের এবং ঘনিষ্ঠ একজন আত্মীয়ের বাসায় এসেছি। খুবই মজা করেছি। আর এখানে আম কাটার সঙ্গে সঙ্গে আমার ছোট মার সাথে তো অনেক ইয়ার্কি ফাজলামি করছিলাম, খুবই জ্বালায় আসলে, খুবই জ্বালানো হয়। আর খাওয়ার সময় তাকে তো আরও প্রচণ্ড জ্বালাইছি, সেগুলো আর নাই বলি। খাওয়ার সময় আমি সেরকম ভিডিও ক্লিপ নিতে আসলে পছন্দ করি না, যে কারণে আমিও সেরকম অত নেইনি, শুধু আপনাদেরকে দেখানোর খাতিরে অল্প একটু করে রেখেছি। তো তারপরে এরকম খাওয়া দাওয়া শেষ করে আমরা এসি ঘরের ভিতরে থাকিনি, কারণ এটা স্বাস্থ্যের জন্য অত ভালো না। সারাটা দিন এসির ভিতরে থাকা সত্যিই আমাদের স্বাস্থ্যের জন্য অত ভালো না। তো আমরা খাওয়া দাওয়া শেষে আমরা বাড়ির পেছনে এসেছিলাম, কারণ এখানে অনেক সুন্দর একটা প্রকৃতির এসি, যেটা আল্লাহর এসি যেটা, সেটা পাচ্ছিলাম। তো খুবই সুন্দর ছিল জায়গাটা। আর এখানে আমার বোন আর ভাই এরকম তেঁতুলের পাতা খাচ্ছিল, খেতে নাকি তারা খুবই মজা পাচ্ছে। আমিও খেয়েছি এর আগে, তো আমিও বললাম আমাকেও দাও, যেন আমিও নিয়েছি। তো তার একটু পরে দেখি এরকম ধান ভাঙানো চলছে। আমি ওখান থেকে শব্দ পেয়ে আমি দ্রুত চলে এসেছি এখানে। এটা হচ্ছে বাড়ির গেটের সামনে আমরা ঢুকতে, আপনারা দেখেছেন নিশ্চয়ই যে বাড়ির সামনে অনেক ফাঁকা, তো সেখানে আর কি এই মেশিনটা আনা হয়েছে এবং আনার পরে এরকম ধান বের করে নেওয়া হচ্ছে। অনেকেই আছে যারা এরকম মেশিন এখনও দেখেনি। এই মেশিনটা একটু অত্যাধুনিক, কারণ অত্যাধুনিক এই কারণে বললাম যে ধান একদম সুন্দর মতো পরিষ্কার হয়ে বের হয়ে আসছে, কোনো এর সঙ্গে তুষ বলেন বা অন্য কোনো আবর্জনা, ময়লা আবর্জনা থাকে না বা ছিল না। তো এই জন্যে অত্যাধুনিক বললাম। সত্যি মেশিনটা খুবই কৃষক সমাজের এবং যারা এই ধরনের চাষাবাদ করেন তাদের জন্য অনেক উপকার এনে দিয়েছে। সত্যি অনেক উপকার, তারা উপকৃত হচ্ছে, কারণ এই মেশিনটা না থাকলে তাদের অনেক কষ্ট হতো। তারা ধান ঝাড়া আসলে অনেক কাজে থাকে। এই ধান ঝাড়ার বিষয়ে অবশ্য এই ধান সম্পর্কে মানে এই ধান সিদ্ধ টিদ্ধ এগুলো একটু বুঝি, কারণ আমার খালার শহরে কিছু জমি আছে, তো সেখানে আর কি কিছু ধান তারা চাষ করে প্রতি বাড়ি। তো সেখানে
একটু একটু জানা হয় এই ধান সম্পর্কে। তো যাই হোক, এদিকে দেখেন একদিকে একদম খড়গুলো, যেগুলো ধানের যে মানে ধানের যে গাছগুলো, সেগুলো একদিকে ফেলে দেওয়া হচ্ছে, উড়ে উড়ে যাচ্ছে, দেখতে জিনিসটা খুব ভালো লাগে। তো এদিকে ধান দেওয়া হচ্ছে, এক এক করে অনেক বস্তায় হয়ে যাচ্ছে। আসলে গ্রামের এই জিনিসটা অনেক ভালো যে ঘরের ধানের ভাত খেতে পারে তারা তাদের আলাদা করে চাল কিনতে হয় না। তারা মানে চালের যে দাম সেটা তারা বুঝতে পারে না, কারণ তারা যেহেতু নিজেরাই চাষাবাদ করে খান, তারা আর এগুলো বুঝতে পারবেন না। চালের দাম সম্পর্কে তাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ তারা আগেই তাদের ধান এবং ধান থেকে যে চাল বের হয় সেটা তারা স্টকে রেখে দিচ্ছেন। তো এটা খুবই ভালো। এটা কাটারি ভোগের চাল। এই চালগুলো ভালো লাগে খেতে, আর ভাত রান্না করলে সত্যি অনেক ভালো লাগে। তো এদিকে আমি হাত দিয়ে বারবার ধরে ধরে দেখছিলাম, কারণ এটা ধরার মধ্যেও একটা অন্যরকম অনুভূতি পাওয়া যাচ্ছে। তো তারপরে আমি ধরে বারবার দেখে আবার রেখে দিচ্ছি। খুব ভালো লাগছে ধানগুলো ধরতে। তো এটা হচ্ছে আমার ওই আঙ্কেলের বাবা, যিনি এই কাজগুলোতে সাহায্য করছেন। আঙ্কেলের বাবা আঙ্কেলকে সাহায্য করছেন, মানে তারা দুইজন অপরকে সাহায্য করছেন। ওইটা হচ্ছে আমার ছোট ভাই, চাচাতো ভাই। খুবই পাজি, খুবই পাজি। ডিস্টার্ব করতে একদম তার মানে বলা যাবে না, সে একদম বেস্ট। কাউকে ডিস্টার্ব করতে বলা হলে ঠিক আছে, সে অনায়াসে করতেই থাকবে। এমনিতে বাহিরে গেলে সে অনেক চুপচাপ ভদ্র, তবে এখানে আসার পরে কিছুক্ষণ ভদ্র ছিল, তারপরে আর তার রূপটাকে সে টিকিয়ে রাখতে পারেনি। তারপরে সে একদম তার পাজি বদমাইশি শুরু করে দিয়েছিল। তো তারপরে এই দেখেন এক এক করে কতগুলো ধানের বস্তা হয়ে গেছে। তো আঙ্কেলকে বলা হলো যে এখান থেকে কত মন ধান বের হতে পারে। তো আঙ্কেল বলল 7-8 মন ধান নাকি বের হবে। আসলে এই সম্পর্কে আমার ধারণা নেই যে ধান থেকে চাল বের করার পরে আসলে কতটুকু চাল পাওয়া যাবে। 7-8 মন চাল নাকি পাওয়া যাবে। তো ভালো, অনেক ভালো। এদিকে আঙ্কেলের 3টা গরু ছিল, গরুগুলো খুব ভালো ছিল। আর এদিকে একটা গরুর কি জানি হয়েছিল গায়ে, তো সেটা শুনলাম তবে বুঝলাম না, ওই জন্য অতটা মাথাও আর দেইনি। এদিকে গাছে অনেক কাঁঠাল ছিল, এটা আমার মায়ের খুব জোরে পড়েছে। আর মা আমাকে বারবার বলছিল যে তুমি এত কিছুর ভিডিও করলা, তুমি এটার কেন বাদ দিবা, তুমি এটাও করবা। তুমি কাঁঠালের ভিডিওটা মা আমাকে জোর করে করাইছে। তো কাঁঠালের ভিডিওটা সত্যি মা বলেছে যে আসলে করো, মানে করলে আসলে ভিডিওটা দেখতে অনেক সুন্দর হবে। গ্রামের একটা জিনিস তুমি কেন তুলবা না, শহরে তো এরকম দেখা যায় না। তো তারপরে এগুলো ধানের সব কাজ শেষ হওয়ার পরে আঙ্কেল বলছিল সবাই চলেন একটু সামনে থেকে বেরিয়ে নিয়ে আসি। তা আমরা বললাম আচ্ছা ঠিক আছে। তো তারপরে আমরা যাওয়া শুরু করেছিলাম। বাড়ি থেকে বাম দিকে সোজা রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডান পাশে যে এই বাড়িটা হচ্ছে আমরা এসেছি। এই বাড়িতেই পেছন থেকে বাড়িটা দেখতে একরকম, সামনে থেকে দেখতে আরেক রকম। তো দেখেন কত ধান। এই ধানগুলো এখনও একটু কাঁচা আছে, মানে পাকতে ধরেছে, আরও কিছুদিন মনে হয় লাগবে, জানি না। আর ওইদিকে এগুলো তো দেখা যাচ্ছে এখনও কিছুই হয়নি। তো ভালোই লাগছে, সবুজ সবুজ দৃশ্য দেখা যায় না, সত্যি অনেক ভালো লাগছে। আপনারা কে কি গ্রামে যেতে পছন্দ করেন আমার মতো? কমেন্টে জানাবেন তো, কমেন্টে জানাবেন আপনারা কে কে গ্রামে যেতে পছন্দ করেন। সত্যি গ্রামে যাওয়াটা খুবই একটা আনন্দের বিষয়, খুবই ভালো লাগে। গ্রামে আসলে এরকম মুরগি, হাঁস এগুলো অনেক বেশি দেখা যায়। তো এগুলো একটু আপনাদেরকে দেখানোর জন্য তুলেছি। আর এদিকে দেখেন একটা গাছে কত কাঁঠাল। এই গাছওয়ালা খুবই লাভবান মানে হতে পারবে যদি এই কাঁঠালগুলো শেষ পর্যন্ত টিকে থাকে গাছে। অনেকগুলো কাঁঠাল তারা খেতে পারবে। কাঁঠালের ওদিক থেকে চলে আসলাম, আবার আপনাদেরকে দেখানোর জন্য তুলেছিলাম। তো তারপরে চলে যাচ্ছি। মা বলছে উপরের ওই খেজুরগুলো একটু তুলো, খেজুরগুলো দেখতেও অনেক সুন্দর লাগছে। তবে রোদ ছিল না, যে কারণে আসলে ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না, ভিডিওতেও অত বোঝা যাচ্ছে না। রোদ হলে অনেক ভালো লাগতো। তো গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর খেজুর ধরেছে। তো ওই যে আমি বাড়ি জুম করে দেখাচ্ছিলাম, বাড়িতে ছিলাম। তো তারপরে আবার চলে যাচ্ছি।
আবার সামনে এগোচ্ছি। সামনে হয়তো অনেক কিছু আছে দেখার মতো, তো সেটা দেখার জন্যই সামনে চলে যাচ্ছি। এদিকে গ্রামের মানুষেরা সকালের পর দুপুর হয়ে গেছে, দুপুরের পর বিকাল হতে যাচ্ছে, অথচ তারা বসে নেই, তারা কাজ করতেই আছে। তাদের কাজ যেন আর শেষ হচ্ছে না। তারা তাদের মানে জীবনটা তারা আরামের করেনি, বা তাদের জীবনে আরাম বলতে কিছু নেই। তাদের জীবনে আমি যেটা দেখছি আসার পর থেকে কষ্ট আর কষ্ট, খুবই তারা কষ্ট করে। তো আমার এই আঙ্কেলের, যে আঙ্কেলের বাসায় এসেছি, এই আঙ্কেলের হচ্ছে নিউ মার্কেটের দোকান আছে। আর এটা তাই এদিকেই জায়গা অনেক আগে থেকে নেওয়া ছিল, যে কারণে সে আর বগুড়ার ওইদিকে যায়নি, মানে বগুড়ার বলতে টাউনের মধ্যে আর যায়নি। সে এখন এখানে তার আগে থেকেই ছিল, সে এখানে, এই জন্য সে যতই মানে এখন নিউ মার্কেটের দোকান থাকুক বা সে আর এখান থেকে যায়নি। আসলে একটা জায়গায় থাকলে সত্যি অনেক মায়া হয়ে যায়। এদিকে আমার ছোট বোন বারবার ডাকছে, আমাকে হয়রানি করে তুলছে। আর এই যে আমার ছোট ভাই, দেখছেনই তো আপনারা। তো খুবই আর কি দুইজন জ্বালাচ্ছিল, বলতেছে আপু আসো আসো। তো এসে দেখি না, জায়গাটা সত্যি অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে, অনেক মনোরম একটা পরিবেশ, অনেক বাতাস হচ্ছিল। গ্রামে এরকম বাতাস গ্রামে কিন্তু অ্যাভেলেবল, সত্যি এরকম বাতাস গ্রামে আমরা অ্যাভেলেবল পাই। আর গ্রামে সবসময়ই বাতাস পাওয়া যায়। আর গ্রামের মানুষরা একটু কষ্ট মনে হয় পায় এপ্রিল মাসে, কারণ এপ্রিল মাস হচ্ছে দেশের সবচেয়ে উষ্ণতম মাস। এই এপ্রিল মাসে অনেক গরম থাকে, যা শহরের মানুষকে একদম শঙ্কিত করে তোলে। আর গ্রামের মানুষরা যদিও এরকম বাতাস পায়, তবুও তাদের জন্য এটা একটু অসহ্যকর গরমই হয়ে থাকে। শহরের জন্য এটা আরও কষ্টকর, কারণ শহরে আরও কোনো গাছপালা থাকে না, কিছু থাকে না, গরমটা আরও বেশি হয়, ছাদ উত্তপ্ত হয়ে থাকে, গরমটা আরও বেশি আসে। তো যাই হোক, এদিকে আমার ছোট ভাই বোনদেরকে বলছিলাম যে একটু সুন্দর করে হেঁটে যাও, একটু সুন্দর করে গাছটা ধরে ধরে হেঁটে যাও। তো আমার কথা তারা শুনছিল, এবং তারা দুইজন এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছিল। তারা যে এত ভালো, এটা দেখে মনে হবে তারা খুবই ভালো, তারা খুবই কথা শুনে, তাদের মানে কোনো অভিযোগ নেই তাদের ব্যাপারে। আসলে তারা এরকম কিছুই না। তো আসলে তারা আমার কথা যে এরকম হুট করে শুনবে, এটা আমিও আশা করিনি। তো তারপরে বললাম হয়ে গেছে, চলে যাও। তো তারপরে ওই যে ওরা দৌড় দিয়ে চলে গেল। এই গায়ে আর তাদের পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তারা সত্যি অনেক দুরন্ত, আর ছোটোবেলায় এরকম দুরন্ত থাকাটাই সত্যি অনেক একটা বড় ব্যাপার। যারা ছোটোবেলায় দুরন্ত থাকতে পারে না, তারা সত্যি বড় হয়ে অনেক সাফার করে। কারণ ছোটোবেলা হচ্ছে একটা দুরন্তের বয়স। এই বয়সে সবসময় এইভাবে খেলাধুলা করাই উচিত। এই সময় তারা খেলাধুলা না করলে তারা সত্যি বড় হয়ে আর খেলাধুলা করার সুযোগ পাবে না। তাই এই বয়সেই তাদের খেলাধুলা করে সব শখ আহ্লাদ মিটিয়ে নেওয়া উচিত। তো হাঁটতে হাঁটতে আমরা এরকম একটা গাছ পেয়ে গিয়েছিলাম। তো সেখানে আর কি ছোট বাচ্চারা রেস্ট নিচ্ছিল, তো বড়রাও রেস্ট নিতে চেয়েছিল। তো আমি বললাম আচ্ছা তোমরা রেস্ট নাও, আমি ভিডিও করছিলাম। তারপরে এখন ছোট ভাই আর বোন দেখেন কত সুন্দরভাবে আছে। তো যাই হোক, তারপরে অনেক আবার বাসায় ফিরে আসার পরে অনেক নাস্তা টাস্তা দিয়েছিল। আমরা আসলে ওগুলো খাইনি, এবং তাদের বারবার মানা করছিলাম এগুলো কিছু দিয়েন না। তো তারপরে বাবার সঙ্গে আবার চলে যাচ্ছি। আমার ভিডিওটি যারা এতক্ষণ দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই এভাবে আমার পাশে থাকবেন, এবং আমি আশা করি আমার এই ভিডিওটি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আরও যারা আছেন আপনাদের ফ্রেন্ড যেটাই বলেন, সবার কাছে আশা করি আপনারা সবাই পৌঁছিয়ে দেবেন, আমাকে সবার মাঝে পৌঁছিয়ে দেবেন, এটা আমি আশা করছি। এখন দেখি আপনারা সবাই আমাকে কতটা ভালোবাসেন। এতদিনে তো অনেক ভালোবাসা আপনাদের পেয়েছি, আশা করছি ভবিষ্যতে আরও অনেক ভালোবাসা পাবো। আপনারা সবাই আমার সাথেই থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কাহালু পর্যন্ত আমি এসেছিলাম একাই, আমার বাবার সঙ্গে যাচ্ছিলাম। আর তারপরে আমার ভাই, ছোট ভাই ছিল, ছোট ভাই বাবা বলছিল যে সাফাতকেও নিয়ে আসে, বাবা সাফাতকে নিয়ে এসেছে আমার ছোট ভাই। তো ভিডিওটি এখানেই শেষ করছি।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর পরবর্তীতে আরও সুন্দর ভিডিও নিয়ে সামনে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।